আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বন্যায় চট্টগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট, ৫টি ইউনিটের সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি জামাত আমিরের। সংবিধান সংশোধন কমিটির নামে জাতির সাথে প্রহসন করছে সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও সান্ত্বনার ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে রাতে মাঠে নামছে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। এবং টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে গিয়ে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করল আর্জেন্টিনা। প্রথাগত ফুটবলের দর্শন বদলে অপ্রতিরোধ্য পরাশক্তি স্পেন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে বন্যার পানি নামলেও ব্যাপক ক্ষয়ক্ষতিতে হাহাকার তৈরি হয়েছে ভুক্তভোগী মানুষের মধ্যে। মাথা গোজার ঠাঁই হারিয়ে যেখানে বেঁচে থাকার লড়াইটাই মুখ্য, সেখানে এক অনিশ্চিত অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে চট্টগ্রামের হাজারো শিক্ষার্থী। এই শিক্ষা বোর্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ইরফানুল হকের রিপোর্ট। এবারের এইচএসসি পরীক্ষার্থী বাঁশখালীর কামরুল। সর্বগ্রাসী বানের জলে ভেসে গেছে তার থাকার ঘর, আর তার সাথেই তলিয়ে গেছে জীবনের বড় হওয়ার স্বপ্ন, বই খাতা। সবকিছু হারিয়ে কামরুল এখন দিশেহারা। আমার পড়ালেখার যে স্বপ্নটা ছিল, পড়ালেখা করে যেটা করার ইচ্ছা ছিল, ভালো একটা কিছু করার ইচ্ছা ছিল, এখন বন্যার কারণে সবকিছু চলে গেছে। ঘরও নাই, বই খাতাও নাই, কোনো কিছু নাই। একদিকে মাথা গোজার ঘর তোলার চিন্তা, অন্যদিকে সন্তানের লেখাপড়ার খরচ। সব মিলিয়ে এক গোলক ধাঁধায় পড়েছেন কামরুলের বাবা। এই বই থেকে ভাবলই অনেক কিছু হইলো ত্রান্দাজ আছে না ভাই, আর বেগে শুনবে তুমি আর কি দিবে রে, তুই আরো ঘর ঠিক করে দিবে নাকি বিলের হাম করিবে নাকি আরো পারাইবে। একই এলাকার আরেক এইচএসসি পরীক্ষার্থী পিঙ্কি আক্তার। বই খাতা বন্যার তুরে ভেসে না গেলেও ভিজে নষ্ট হয়ে গেছে প্রায় সবই। রোদে সেই ভেজা বই শুকিয়ে ভাঙা ঘরে খোলা আকাশের নিচেই সে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। এখানে বন্যায় আমাদের বই তো সবগুলা ভিজে গেছে, মাটির গুদাম দেওয়াল পড়ে গেছে, তো বই সরাইতে পারি না। শুধুই কামরুল কিংবা পিঙ্কি নয়, এই বানবাসী অঞ্চলের ঘরে ঘরে এখন একই চিত্র। সন্তানদের শিক্ষা জীবন কিভাবে চলবে তা নিয়ে দিশেহারা শত শত অভিভাবক। ঠিক বুঝতে পারতেছি না কিভাবে বাচ্চাদেরকে পড়ালেখা করাবো, আবার সবকিছু ঠিকঠাক কিভাবে হবো। প্রশাসনের হিসেবে চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান। তাই তো এই অঞ্চলে শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৪ ফুট পার হওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট। সকাল ১১:২০ রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফের উপস্থিতিতে বাঁধের সবকটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ ফুট, তাই বাঁধের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে ৯,৩০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। এছাড়া কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বিদ্যুৎ কেন্দ্রের সবকটি গেট খুলে দেওয়ায় রাঙামাটি ও চট্টগ্রাম কর্ণফুলী নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে কক্সবাজারের পেকো উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা জানান। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়ক সহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করবে। পরে পেকুয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সালাউদ্দিন আহমেদ। আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়।
আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা আমাদের এলাকায় এই কক্সবাজার এবং বিভিন্ন উপকূলীয় জেলাতে নেওয়া হয়েছে। আমরা এখন অনুশাসন জারি করেছি, প্রয়োজনের সময় যাতে স্লুইস গেট খোলা থাকে এবং প্রয়োজনের সময় যাতে স্লুইস গেট বন্ধ থাকে, লবণাক্ততা যাতে না আসে, আর পানি নিষ্কাশনের সময় যাতে স্লুইস গেট খোলা রাখে, এই ম্যানেজমেন্টটা স্থানীয় প্রশাসনের কাছে থাকবে, এই সিদ্ধান্ত আমরা নিই। চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ বিভিন্ন টার্মিনাল দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এবং এ ধরনের উদ্যোগ বন্ধের দাবিতে প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এই গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচালনার দায়িত্ব বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যে কোনো উদ্যোগ দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে ধরনের সব উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান এবং বন্দর সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার দাবি জানান তারা। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে আসবে বাংলাদেশে, সেভাবেই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়ার মান উন্নয়ন করে যাবে। শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায়, আমাদের এই তরুণ প্রজন্ম তা ব্যর্থ করে দেবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রী শহরের বরুণকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নাম ফলক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 3 বছরের মধ্যে প্রত্যেক কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই কৃষি কার্ডের মাধ্যমে একজন কৃষক কৃষি পণ্য ও ঋণ সুবিধা সহ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। দুপুরে নাটোর সদর উপজেলা হল জমি ইডিপির অর্থায়নে বিভিন্ন উপকারভোগীদের মাঝে স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল, সিলিং ফ্যান, হুইল চেয়ার ও 1200 কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নিয়াজ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। একজন কৃষক সকল রকমের সুযোগ সুবিধা ভোগ করবে, অর্থাৎ বাংলাদেশের কৃষক সবচেয়ে বেশি সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে বাংলাদেশের কৃষক। কৃষি পণ্য ফলাতে গেলে পানি দরকার, আর পানির ব্যবস্থা যদি সরকার না করে তাহলে কৃষক কিভাবে কৃষি পণ্য কৃষি ফলাবে, ফলন বাড়াবে, কিভাবে ফলন করবে? আর এই জন্য উনি খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণকে পদে পদে ধোঁকা দিলে তার পরিণতি হবে ভয়াবহ বলে হুঁশিয়ারি দিলেন জামাত ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বরিশালের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার বিরোধী দলের আসনগুলোতে বৈষম্য করছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে জাতির সাথে প্রহসন করছে সরকার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিম বঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বেশ উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। অব্যাহত রয়েছে থেমে থেমে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিপাত। জোয়ারে নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন 2 দফা প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পটুয়াখালীর পায়রা বন্দর, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও সান্ত্বনার ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে রাতে মাঠে নামবে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে পাত্তাই পায়নি ফরাসিরা। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেললেও ফাইনালে ওঠার লড়াইয়ে স্প্যানিশদের কাছে 2-0 গোলে হেরে যায় ফ্রান্স। অন্যদিকে দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 গোলে হেরে যায় ইংল্যান্ড। সেমিফাইনালে হারের হতাশা ভুলে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মরিয়া দু দলই। তবে এই ম্যাচটি কেবল তৃতীয় স্থান নির্ধারণেরই নয়, বরং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়েরও এক জমজমাট লড়াই। দুই দলের ফরওয়ার্ডদের সামনে সুযোগ থাকছে গোল সংখ্যা বাড়িয়ে রেসের শীর্ষে যাওয়ার। বাংলাদেশ সময় রাত 3টায় মর্যাদার এই হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ফ্রান্স। বর্ষা মৌসুমে নদী ও খাল বিলে পানির সঙ্গে পাল্লা দিয়ে ব্যস্ততা বেড়েছে সাভারের শিমুলিয়া এবং ধামরাইয়ের কালামপুরের নৌকা কারিগরদের। দিনরাত হাতুড়ি বাতারের শব্দে মুখর হয়ে উঠেছে শিমুলিয়া বাজার। যাতায়াত, মাছ ধরাও নিত্য প্রয়োজনে এই অঞ্চলগুলোর মানুষের কাছে নৌকার কদর বাড়ে। তবে কাঠের দাম ও শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় আগের মতো মুনাফা হয় না বলে জানান ব্যবসায়ীরা। সাভার প্রতিনিধি শেখ বাশিরের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং অনেক এলাকার জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হলো নৌকা। হাজারো বছরের ঐতিহ্যবাহী এই জলযানটি কেবল যাতায়াতে বা বাণিজ্যের মাধ্যমই নয়, বরং লোক সংস্কৃতির অন্যতম প্রতীক। বর্ষা মৌসুমে যখন দেশের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়, তখন নৌকা হয়ে ওঠে যাতায়াতের একমাত্র ভরসা। বর্ষার শুরু থেকে নদী, খালবিল ও হাওর বাওরে পানি বাড়তে থাকায় নৌকা তৈরিতে ব্যস্ত সাভারে আশুলিয়া, শিমুলিয়া ও ধামরাইয়ের কালামপুরের কারিগররা। এখানে মৎস্যজীবী, গার্মেন্টস কর্মী ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে বর্ষায় নৌকার কোনো বিকল্প থাকে না। শিমুলিয়া বাজারে আমাদের 3-4-5টা জায়গায় নৌকা বানানো হয়, এতে ভালোই লাগে আমাদের। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌকা তৈরিতে ব্যস্ততা বেড়ে যায়। তবে কাঠের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আগের মতো মুনাফা হচ্ছে না। কেবল বর্ষা আইতাছে, তাই জন্য বেচাকিনি একটু কম। বর্ষা বাড়লে পরে বেচাকিনি একটু বেশি বাড়বে। 10 হাত নৌকা 5,000, 5,500, 11,000, 6,000, 7,000। প্রতিটা সিফটিতে আপনার 150 টাকা আপনার ডিফারেন্স দিয়ে 100 থেকে 150 টাকা ডিফারেন্স দিয়ে মাল ক্রয় করা লাগে আমাদের। ঐতিহ্যবাহী এই ব্যবসায়কে টিকে রাখতে স্থানীয় এনজিও, ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণ সহায়তা প্রয়োজন। বর্তমানে তাদের আর্থিক খুবই সমস্যা। সরকারের পৃষ্ঠপোষকতায় যদি অল্প সুদে এদেরকে ঋণ দেওয়া হয় এবং এনজিও, ব্যাংক, বিমা যেগুলো আছে এগুলো যদি সুযোগ সুবিধা দেয়, তাহলে আবার ওই সূত্র ধরা আবার ঘুরে দাঁড়াচ্ছে। নৌকা তৈরি এই শিল্প শিমুলিয়া ও ধামরাই কালামপুর বাজারে হারানো ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত নজরুল ভিলেজ উদ্বোধন করা হয়েছে। সকালে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ফলক উন্মোচনের পর মোনাজাত শেষে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। নজরুল চর্চাকে একটি কাঠামোর মধ্যে আনতে ইতোমধ্যে একটি নজরুল ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। এই ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর জুড়ে সেখানে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৃক্ষরোপণের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। দুপুরে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এই সভায় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। দুপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহরের টাউন হল ময়দানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান। এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ও বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 200 শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার বিকেলে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। খেলায় ঈশ্বরদী উপজেলা দল ৩-১ গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিবুল বিশ্বাস, সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব ও সংসদ সদস্য আবু তালেব মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন। মাদক বিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে জামালপুরে অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটার ম্যারাথন। স্টপ ড্রাগস স্টার্ট রানিং প্রতিপাদ্য নিয়ে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমির উদ্যোগে সকালে এর আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম চত্বর থেকে ম্যারাথনের উদ্বোধন করেন সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন। পরে বিজয়ীদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। হবিগঞ্জে কারাতে বেল্ট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ 4 জন কারাতেকাকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়েছে। জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বেল্ট পরীক্ষায় বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা অংশ নেয়। ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকারা হলেন নিবারণ চন্দ্র বিশ্বাস, সাইমা জাহান মিয়া, সামিহা তাসনিম এবং নিগম চন্দ্র বিশ্বাস। জালাল স্টেডিয়ামে প্রতিষ্ঠিত হবিগঞ্জ জেলা কারাতে একাডেমিতে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত সেনসেই ফজলুল করিমের তত্ত্বাবধানে আন্তর্জাতিক সিলেবাস ভিত্তিক কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়। একাডেমির শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।